দেখেন না। দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে। একবার দেখি। হ্যাঁ, আমি একবার মিউট করে একবার শুনি। শোনা যাচ্ছে তো? নমস্কার বন্ধুরা, সিনেমার সিনে আড্ডা সেগমেন্টের আজকের এই বিশেষ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই আড্ডাকে বিশেষ আড্ডা বলে বলার পেছনে একটা বিশাল বড় কারণ আছে। কারণ এ যাবৎ আমাদের গ্রুপে যে লাইভ হয়েছে, সমস্ত লাইভের পেছনে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বিভিন্ন আড্ডা আমরা দিয়েছি, কিন্তু আজকে আমাদের সাথে যিনি আছেন তার সাথে আমাদের কথা হবে সিনেমা, সিরিজ, নাটক এবং অডিও স্টোরি নিয়ে। আপনারা একদম ঠিকই গেস করেছেন। আজকে আমাদের সাথে আছেন অনুজয় চট্টোপাধ্যায়। অনুজয় চট্টোপাধ্যায়, আপনাকে আমাদের গ্রুপে স্বাগত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওনার ব্যাপারে দু একটা কথা বলা লোক সামলাতে পারছি না। বিভিন্ন সিনেমা যেমন হুব্বা, টেক্কা, দোস্তজি, বিভিন্ন সিনেমার পাশাপাশি বিভিন্ন সিরিজে উনি অভিনয় করেছেন, যেমন ভিঞ্চি ভারতী একাডেমি, মুক্তি, নিকষ ছায়া, কালরাত্রি, যাহা বলিব সত্য বলিব। এবং মঞ্চের অভিনয় বলতেই মনে পড়ে কোজাগরী, মহাভারত ২, ২২শে অগস্ট, জাগর, জাগর এবং রক্তকরবী এবং কারাগার। অনুজয় চট্টোপাধ্যায়, আপনাকে আমাদের গ্রুপে স্বাগত। এবং আমার সাথে এই আড্ডায় রয়েছেন ঈশিতা ভট্টাচার্য এবং অর্ক ভট্টাচার্য। সরি, ঈশিতা চক্রবর্তী এবং অর্ক ভট্টাচার্য। তাহলে আড্ডা শুরু করা যাক। বেশ, প্রথমে আমি একটা কথা বলি, আমাদের ধন্যবাদ যে আড্ডা দেওয়ার মানে অবকাশ কমে আসছে আমাদের সকলেরই। সেটা কোনো সময়ের জন্য নয়, সেটা অভ্যেসের কারণেই। যে যে মানে আমাদের যে অভ্যেস ছিল, অভ্যেসগুলো ধীরে ধীরে বিবিধ কারণে ভেঙে ভেঙে যাচ্ছে। তো যাই হোক, আড্ডাটা এরকম সামনাসামনি হতে পারলেই ভালো হয়। কিন্তু তাহলেও যে আমরা একটা বিশেষ মাধ্যমের সুবিধা নিয়ে যে আমরা আড্ডা মারতে পারছি, এটাই আনন্দের। অনুজয় বাবু, আপনার জন্য প্রথম প্রশ্ন, যে আপনি থিয়েটার আর সিনেমা বা সিরিজ এই দুটো প্ল্যাটফর্মে অভিনয় করেছেন। যেহেতু দুটো প্ল্যাটফর্ম খুব ডিফারেন্ট একে অপরের থেকে, অ্যাজ আ অ্যাক্টর আপনি দুটো অভিনয়কে কিভাবে অ্যাপ্রোচ করেন? আপনার কি মনে হয় দুটো অভিনয়ের ভিন্নতা আছে? আপনার প্রসেসটা কি দুটোর ক্ষেত্রে, এই দুটো প্ল্যাটফর্মের ক্ষেত্রে? আচ্ছা, তার আগে বলি যে আমাকে অনুজয় বাবু বলে এরকম বৃদ্ধ করে দিও না। দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, এটা দুটো মাধ্যমের যে চাহিদা, সেই চাহিদা ভিন্ন। ফলে অভিনয়ের প্রকাশভঙ্গি সেটা ভিন্ন, এবং আমি মনে করি ভাবনা ভিন্ন। অভিনয়ের যে ভাবনা থেকে অভিনয় করতে হয়, সেই ভাবনাটা ভিন্ন। একটা খুব প্রচলিত কথা আছে যে মাপ আলাদা, থিয়েটারে একটু বেশি করতে হয়, ফিল্মে একটু কম করতে হয়। তা আমি এই ভাবনাটায়, মানে গোদাভাবে দেখতে গেলে কথাটা সঠিক কথা। স্বাভাবিকভাবেই যেহেতু দর্শক, মানে থিয়েটারে দর্শক বেশ দূর অব্দি বসেন, ফলে এইটা তো একটা সঠিক কথাই। কিন্তু আমি যে থিয়েটারি শিক্ষায় বেড়ে উঠেছি, সেইখানে আলাদা করে বাড়িয়ে করার কথা আমাকে কোনো নির্দেশকই কোনোদিন বলেননি। হ্যাঁ, চাহিদার মানে মাধ্যমের চাহিদা অনুযায়ী জোরে কথা বলতে হয় থিয়েটারে, সেটা তো ঠিক আছে। কিন্তু তা বলে চোখ, মানে আমার আমার মানে আমি বলছি, ধরা যাক বিস্মিত হলাম, আমি বললাম কি, সেটা হয়তো একটু জোরে বললাম, কিন্তু তা বলে চোখ গোল গোল করে বলতে হবে, এরম এরম কোনো এই থিয়েটারের শিক্ষায় আমি বেড়ে উঠিনি। এবং আমি মনে করি যে থিয়েটারের যে অভিনয়ের, মানে আমি বলছি আন্তর্জাতিক ক্ষেত্রেও থিয়েটারের অভিনয় আরো স্বাভাবিক হয়ে উঠছে, হয়ে গেছেও। হ্যাঁ, ফলে সেইখানে এই যে দেখো, আমি বলছি থিয়েটার এই মানে এই উপমহাদেশে থিয়েটার তো
মানে বাইরে থেকে এই প্রসেনিয়াম থিয়েটার অর্থাৎ বিদেশি থিয়েটারের এই ধরনটা আসার আগে তো আমাদের এখানে যে লোকশিল্প যেভাবে যে ছিল, ধরা যাক যাত্রা একটা মাধ্যম, আমার কার সঙ্গে কথা হচ্ছিল আমার ঠিক মনে নেই, আমারই কোনো এক অভিনেতা বন্ধু আমার থেকে সিনিয়র, তিনি বোধহয় যাত্রা করেছেন, তার থেকে আমি শুনছিলাম যে এই যে 10,000 লোক বলে না যাত্রা দেখে, এখন তো মাইক থাকে, এক সময় নাকি মাইক ছিল না। তা আমি তো বিস্মিত হয়ে গেলাম যে গলার উপর কি চাপ পড়তো যে অভিনেতাদের, যে তারা ওই রকম ভাবে কথা বলতেন। ফলত 10,000 লোক যদি মাইক সরিয়ে আমি কথা বলি, স্বভাবতই আমি জোরে কথা বললে আমার মানে আমার শরীর যেভাবে রেসপন্ড করবে সেটা তো স্বাভাবিক তারে থাকবে না, সেটা একটুখানি একটু বেড়ে থাকবে, মানে স্বাভাবিকের থেকে, আবহাওয়ার মতো আর কি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, সেটা তো বটেই। কিন্তু আবার ফিল্মে ধরা যাক একদম ক্লোজ, একদম এইখানে যদি আমার ক্যামেরা থাকে, তাহলে সেক্ষেত্রে এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে নওয়াজউদ্দিন সিদ্দিকীর একটা ইন্টারভিউ দেখছিলাম আমি, তিনি বলছেন যে কোনো নির্দেশক এরকম বলে যে তোমার যে অনুভব হচ্ছে বা যে যে এক্সপ্রেশন তুমি প্রকাশ করছো সেটা প্রকাশও করার দরকার নেই, তুমি ভাবলেই হবে। তো ফলে আমি বলছি আমার থিয়েটার শিক্ষাও কিন্তু কতকটা এইরকম। আবারও বলছি যে মাপ ভিন্ন, এটা সত্যি কথা, কিন্তু ওই মনের যে চর্চা বা মনের যে অনুশীলন, সেটা আমার ক্ষেত্রে দুটো মাধ্যমেই সেইটা এক, মাপটা আলাদা, সেই জন্য বললাম ভাবনাটা আলাদা, প্রকাশ ভঙ্গিটা আলাদা বলে সেই ভাবনার জায়গাটা আলাদা, কিন্তু মনের জায়গাটা মূলগত জায়গায় অভিনয় আমার কাছে দুটো একই মূলগত জায়গায়। বাদ বাকি যা আলাদা আলাদা, সেটা আমার মনে হয় এই দুনিয়ায় কম বেশি প্রত্যেক মানুষ সেই গোদা আলাদাটা জানেন, এবং যারা ফিল্মে অভিনয় করেন এবং থিয়েটারেও করেন তারা অভ্যেস করতে করতে তাদের মতো করে সেই বিজ্ঞানটা বুঝতে থাকেন। আপনার অভিনয় আমি প্রথম দেখি মহাভারত 2 নাটকে, যেখানে কর্ণের ভূমিকায় আপনি দুর্দান্ত অভিনয় করেছিলেন, এবং সম্প্রতি মির্চি বাংলায় একটা ভয়েস ওভারের কাজ দেখলাম যেখানে আপনি দুর্যোধনের চরিত্রে ভয়েস ওভার দিয়েছেন। তো একটা টেক্সট থেকে এরকম দুটো ভিন্ন মাধ্যমে দুটো ভিন্ন চরিত্রে আপনি কাজ করেছেন, তাই অভিজ্ঞতা এবং অভিনয় নিরিখে কিভাবে দুটো মাধ্যমকে আলাদা করেছেন, যেহেতু টেক্সটটা একই ছিল, এইটা জানতে চাইবো। টেক্সটটা এক নয়, আসলে মূল টেক্সটটা এক, মানে মহাভারত যে টেক্সটটা এক। আমি যদি এক্ষুনি আমার আমি যেখানে আছি, মানে আমি আমার বাড়িতে এসেছি, হুগলি জেলায় আমার বাড়ি, তা আমার ঠিক পাশের ঘরে আমার ঠাকুমা আছেন, যার থেকে আমার প্রথম মহাভারত শোনা। আমি যদি এক্ষুনি গিয়ে ঠাকুমাকে জিজ্ঞেস করি, ঠাকুমা যে গল্পটা বলবেন, আর আরেকজন মানুষকে যদি আমি মহাভারতের গল্প জিজ্ঞেস করি, গল্পটা একই বলবেন, কিন্তু চরিত্র বিশ্লেষণ আলাদা আলাদা ভাবে বলতে থাকবে। তার কারণ আমার ঠাকুমার প্রায় 90 বোধহয় এখন, তার পৃথিবী, তিনি যেভাবে দেখেছিলেন মহাভারত আর এই সময় দাঁড়িয়ে আমি যেভাবে দেখছি মহাভারত, দুটো সম্পূর্ণ আলাদা মহাভারত। ফলে অর্ণদা যে মহাভারতটা দেখেছিলেন, শিববাবু যে মহাভারতটা লিখেছিলেন, আর এইটা যিনি লিখছেন মহুয়াদি, তার দুটো মহাভারত আলাদা, এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি মনে করি যে যে কোনো বড় টেক্সট, বড় অর্থাৎ যাকে বলে ক্লাসিক, সেইটা কেন ক্লাসিক, তার কারণ হচ্ছে সেটা যে সময় লিখিত হয়ে থাকুক না কেন, সেই টেক্সটের শরীরে যে সময়ে সেই টেক্সটটা অভিনীত হবে সেই সময়টা ঢুকে পড়ে, সেই সময়ের ক্ষত ঢুকে পড়ে, সেই সময়ের প্রেম ঢুকে পড়ে, সেই সময়ের ভালোবাসা ঢুকে পড়ে, বিচ্ছিন্নতা ঢুকে পড়ে, রাজনীতি ঢুকে পড়ে। এই সবটা মানে ওই নদীর শরীরের মতো, নদী যেমন বয়ে যায়, সেখানে আবর্জনা পড়ছে, প্লাস্টিক পড়ছে, আবার কেউ মাছও ধরছেন, সেই চাষের জলও সেখান থেকে যাচ্ছে, সেই রকম একটা মনে হয় নদীর শরীরের মতো। তা এখন আমি যখন কর্ণ করেছিলাম, যখন অর্ণদাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে দেখো মহাভারত আমার যে খুব বিস্তারে লেখাপড়া আছে এমন নয়, এবং দ্বিতীয় কথা, বাজার চলতি যে মহাভারত সম্বন্ধে ধারণা হয়, দেখবে কেউ পড়ুক না পড়ুক বলে উফ রাজনীতিটা যা আছে মহাভারতে, কেউ পড়েনি, কিন্তু কি রাজনীতির কথা বলছে ভগবান জানে, কেউ না পড়েই বলছে এটা কিসের রাজনীতি, সে কি কুটকচালির কথা বলছে, যে পাশা খেলে হারিয়ে দেবো যে রাজনীতি, মানে কাঠমানির যে রাজনীতি, সেই রাজনীতির কথা সে বেশি করে বলছে। তা বৃহত্তর প্রেক্ষাপট যেটা, বৃহত্তর মনের কথা যেটা, মহাভারত কেন মহাভারত, কারণ মহাভারতে এত বিস্তারে এত বিবিধ মনের পরিচয় পাওয়া যায়, সেটা অন্য এগুলো বড় ইলিয়াড ওডিসিতেও তাই আছে। বৃহত্তর এত মানুষের মন, এত ভাবনা বিবিধ,
সেই জন্য মহাভারতটা যাই হোক। তা আমি অর্ণদাকে জিজ্ঞাসা করেছিলাম যে অর্ণদা, তখন আমার আরেকটু মানে যাকে বলে অভিনেতা হিসেবে পেকে ওঠা, সেটা তখন অতটা হয়নি। এবার পাকা তো চলতে থাকে, বাঙালি পাকতে পাকতেই যাবে, আরো বেশি পাকবে, তো সেটা কথা নয়। তখন আরো একটু মানে এটা এবং মহাভারত যে সমস্ত বড় মানুষরা অভিনয় করেছেন তাদের পাশে অভিনয় করা, সেটা আমার প্রথম অভিজ্ঞতা বাংলা থিয়েটারে। তো সেই সব ভয় নিয়ে অর্ণদাকে জিজ্ঞাসা করেছিলাম যে অর্ণদা, কর্ণ তো একটা বড় মানুষ, সে আমি কি করে করবো আমার এই শরীরে, আমার এই ভাবনায়। বয়সটাও একটা ইয়ে ছিল। তো তখন অর্ণদা বলেছিল যে অত কিছু ভাবতে হবে না, তুই যে মানুষটা, তোর যে বিরাটত্ব, সেই বিরাটত্ব দিয়ে কর্ণ হবে। তো এটা আমার কাছে একটা অপূর্ব উত্তর মনে হয়েছিল, যে এবার আমার বিরাটত্ব মানে আমি তো ক্ষুদ্র মানুষ, আমি 2 নম্বর বাসে করে স্কুল যেতাম, তার সেটা ছাপিয়ে গিয়ে একটা বিরাট, সব মানুষের বিরাটত্ব থাকে, সে কোথাও মহৎ হয়ে ওঠে, সে কোথাও এই যে উইঙ্কেল টুইঙ্কেলে একটি ডায়ালগ আছে যে যে সত্যি বললে নিজেকে নিজের থেকে অনেক বড় বলে মনে হয়, ওই সত্যি আমি অনেক অনেক কম বলেছি। তো সেই বড় হয়ে ওঠা, সেই বৃহত্তর জায়গা থেকে কর্ণকে দেখা। কিন্তু আমি বলছি, সেই কর্ণও কিন্তু আমার সময়ের কর্ণ, তার প্রেমহীনতা আমার সময়ের প্রেমহীনতা, তার মানে যাকে বলে প্রায় পরকীয়ার মতো দ্রৌপদীর কথা সে যে ভাবে। দ্রৌপদীর সঙ্গে দেখা হয় না হয়তো, যদি মহাভারত তুমি দেখেছো তুমি জানো যে ছবি আঁকতে আঁকতে সে যখন দ্রৌপদীর কথা ভাবে, সেটা তো আসলে একটা পরকীয়া। আমি এভাবে দেখেছি, সে এক বৃহত্তর প্রেম, এ প্রেম একেবারে দারুণ প্রেম, কামগন্ধ নাহি তাহে। এরকম বোকা করে দেখার তো এই সময় দাঁড়িয়ে আর অর্থ নেই। আমার সময়টা ঢুকে পড়ছে এইখানে কর্ণতে, সেইটা একটা। আর দুর্যোধন, এই যে বললে অডিও যেহেতু আলাদা মাধ্যম, এখানে আমার একটা সুবিধা আছে যে আমি যেহেতু অডিওতে মানে সেই অর্থে শিক্ষিত অভিনেতা নই, আমি করতে করতে বুঝেছি, মানে প্রথাগত কোনো শিক্ষা নেই অডিও মাধ্যমে কি করে তার প্রকাশ করতে হয়, কি করতে হয়। আমি তো স্টুডিওর মধ্যে অভিনয়ই করি, আর একটু ছোটবেলায় হাততালি দিয়ে ফেলতাম, যে করতে করতে এরা হাত দিয়ে তারা রেকর্ডিং বলছে, হাততালি দিচ্ছ কেন তুমি? তখন ও আচ্ছা আচ্ছা, মানে ওটা আমার খেয়াল নেই যে এটা এরা করতে নেই। আমি তো এখনো গিয়ে অভিনয় করি, চেয়ারে বসে করি, কিন্তু আমি অভিনয় করি। না হলে আমি এরকম ভাবে বসে আছি, কণ্ঠ দিয়ে দুর্যোধন করতে পারবো না। মানে আমার বলছে আমার শরীর দিয়েই আমি অভিনয়টা করি। এখন যে কথাটা মূল যেটা বলা, সেটা হচ্ছে যে আমার দুর্যোধন অসৎ এবং সৎ, আমার দুর্যোধন প্রচন্ড সাহসী এবং ভীতু, এই সবটা মিলিয়েই দুর্যোধন। যে তার যে বাসনা পৃথিবীর রাজা হব, সেই যে ডিকটেটর, হ্যাঁ, শুধু কেবল ডিকটেটর মনও তার নেই। সেইখানেই মহুয়াদি সংলাপ লিখেছেন যে তাকে বোধহয় কৃপাচার্য বা দ্রোণাচার্য বলছেন যে তুমি ইয়ে করো, তুমি সন্ধি করে নাও পাণ্ডবদের সঙ্গে, যুদ্ধে তোমার পরপর ভ্রাতা হত্যা হচ্ছে, কর্ণ মারা গেছে। তো তখন সে দুর্যোধন বলে যে কিন্তু পাঞ্চালী, সে কি মানবে? তো এই সে তার ওই নরম মনটাও আছে, সে মানে বহ্নিমুখ পতঙ্গের মতো একটা একটা ওই আগুনে ঝাঁপ দেওয়ার তার প্রবণতা আছে, ঠিক এই সময় আমাদের মতো। এইভাবেই আমি দেখেছি আমার দুর্যোধন, বা সেটা আমারই দুর্যোধন। সেটা আমি শব্দটাতে আমি অত জোর দিচ্ছি না, আমি একটা বড় অভিনেতা কিন্তু তা বলে বলছি না, যেহেতু আমি এখানে জড়িয়ে আছি, আমার মন দিয়েই দুর্যোধন প্রকাশিত হচ্ছে, সেই জন্য বলছি। খুব ভালো লাগলো উত্তরটা। আচ্ছা, থ্যাংক ইউ। সোসাইটি থেকে একজন অভিনেতা এখানে, হ্যাঁ, আরেকবার একটু থেকে একজন থেকে অভিনেতা আমাদের সমাজে থেকে একজন হ্যাঁ। অভিনেতা সেখানে সেখানে বিভিন্ন জিনিস দেখে অনেক কিছু এবং একজন অভিনেতা যখন সে শহর থেকে আসছেন, তার চারপাশের পরিবেশটা অন্যরকম, এবং আরেকজন অভিনেতা যে মফস্বল থেকে আসছেন অভিনেতা হিসাবে, তার কাছে বাস্তবের চিত্রটা সম্পূর্ণ আলাদা। তো এই যে বেড়ে ওঠা, এটা কি কোনোভাবে অভিনেতা হিসাবে হেল্প করে, বা কিরম ভাবে সে চারপাশটা দেখে বলে আপনার মনে হয়? না, মানে হেল্প করুক বা বিপদে ফেলুক, সেটা যাই করুক না কেন, তার সময়, তার বেড়ে ওঠা, এই সবটা তার শিল্পে প্রভাব ফেলে। মানে আমি যদি আজকে বেড়ে উঠতাম ধরা যাক বস্টনে, তাহলে আমি যেভাবে দেখতাম, আর আমি যদি বেড়ে উঠেছি যে বৈদ্যবাটিতে, আমি যেভাবে দেখছি সেটা ভিন্ন। আমি একটু আগেই আমি এখানে এলেই আজকে আমাদের এইটা আছে বলে আমি আড্ডা মারতে যাইনি আমার 2 স্কুলের বন্ধুর সাথে। তা আমার কাজ হচ্ছে আমি জিটি রোড দিয়ে হেঁটে হেঁটে আমি তাদের বাড়িতে যাই। এই হাঁটতে হাঁটতে আমি পুরোনো কথা ভাবতে ভাবতে যাই।
জিটি রোডটা কত বদলে গেছে আমি দেখতে দেখতে যাই। এই আমার এই বাড়ির এখানেই ঠিক আমি যেখানে বসে আছি সেই রাস্তার উল্টো পাড়ি চটকল, পরপর দুটো চটকল। এবং এটা হচ্ছে যে বিটি রোড, ওপার এবং এপার এই জিটি রোড দুটোতেই একই হচ্ছে, মাঝখান দিয়ে প্রবাহিত গঙ্গা, একদিকে গঙ্গা একদিকে চটকল। এবং সেই চটকলগুলো বিবিধ রাজনৈতিক কারণে বন্ধ হতে হতে গেছে, কিন্তু কিছু চটকল সেই মানে একদম সেই প্রৌঢ় মানুষের মতো এখনো ধিকি ধিকি জ্বলছেও। এইরকমই দুটো চটকল এখানে নর্থ ব্রুক এবং ডালহাউসি। তার পাশে যে শ্রমিক বস্তি, তা সেই শ্রমিক বস্তি আগে যেমন ছিল ঝুপড়ি ছিল, এখন দেখছি একটু পাকা হয়েছে। আর ভেতর থেকে ওই স্মার্টফোনে রিল দেখার আওয়াজ পাওয়া যায়। তারাও বদলাতে বদলাতে গেছে, তারাও এই নরকের পথে হাঁটতে হাঁটতে গেছে। এই যে রিলের যে নরক, যেখানে এরকম সেই নিশির ডাকের মতো ডাকছে, আয় খুকু আয় বলে ডাকছে, পরোটা বিক্রেতার আশ্চর্য তরকারি খাইয়ে দিচ্ছে ফোনের এপার থেকেই। তো ফলে সেইটা চলতে চলতে গেছে, ফলে সেই বেড়ে ওঠা আমার শিল্পে প্রভাব তো ফেলবেই। এই যে একটু আগেই দুটো চরিত্র নিয়ে বলছিলাম, কর্ণ এবং দুর্যোধন, সে মন কোথা থেকে তৈরি হলো? সে তো আমার এই আবাস স্থল থেকেই তৈরি হলো, আমার এই ঘরটা থেকেই তৈরি হলো। ঠিক আমি যে ঘরটায় বসে আছি এই মুহূর্তে, সেটা ছোটবেলায় আরো ছোট ছিল, সেটা এখন কালক্রমে একটু বড় হয়েছে। ফলে আমার সেই বেড়ে ওঠা তো প্রভাব ফেলবেই। আরেকটা কি হয়, আমি এইখানে আসলেই আমার স্মৃতি তোলপাড় হয়ে যায়, আমি একটু বেশি আবেগতাড়িত হয়ে পড়ি। সেটা আমি এখানে থাকি না বলে, আমি ক্লাস 12 এর পর শহরে চলে গেছিলাম, সেটা অভিনেতা হওয়ার জন্যই, থিয়েটার করা এবং তো ফলে এইখানে আসার পরে আমার স্মৃতি খুব তোলপাড় হয়ে পড়ে। ফলে আমি খুব মানে আবেগতাড়িত হয়ে অনেক কথা বলে ফেলি। নিশ্চিত আমি শহরে থাকলে এইভাবে নিশ্চিত আমি বলতাম না, আমি অন্যান্য কথা বলতাম। এটা কে প্রভাব ফেলছে? আমার বাড়ি প্রভাব ফেলছে, এই জল হাওয়া প্রভাব ফেলছে, এই গন্ধ প্রভাব ফেলছে। আমি একটা পুরোনো মাঠে গিয়ে দাঁড়িয়েছিলাম, ইন্দিরা ময়দান। এই যে আমি এত কথা বলছি, এই কথা বলছি এই সন্ধ্যেটার জন্য, তো সেইটা তো অভিনয়ে প্রভাব ফেলবে, সেটা তো ভাবনায় প্রভাব ফেলবে। 22শে আগস্ট বলে যে নাটকটির কথা তুমি উল্লেখ করলে এবং আমি অভিনয় করি, সেই নাটকটায় আমি যে চরিত্রটি অভিনয় করি, সে অপেক্ষা করছে মৃত্যুর, তাকে ইলেকট্রিক চেয়ারে পুড়িয়ে ফেলা হবে, সেই মৃত্যুর অপেক্ষা করছে। তা সেই অপেক্ষা করার জন্য যখন প্রথম দিকে গোড়ার দিকে আমি বাড়ি চলে আসতাম, শো থাকলে তার আগে আগে, এই নরম মনটার জন্য, এই নরম মনটা একমাত্র আমি এখানে এলেই খুঁজে পাই, ছোটবেলার কাছে এলে। সে কাদার সেই মনটা, যেখানে পা পড়লে পূর্ণ ছাপ পড়ে। এই লক্ষ্মীর পায়ের ছাপ আঁকেন না মা, এই আমাদের লক্ষ্মী পুজোর দিন, কোজাগরী পুজোর দিন, সেই রকম পায়ের ছাপ পড়ে। তো সেই মনটার জন্যই অভিনেতা আসলে আমার মনে হয় বেঁচে থাকে। সেটা তার মতো করে এক একটা শহরে, এবার আমি যে এত কথা বলছি তার মানে উল্টোটা দিক দাঁড়ায়, যদি আমার যদি বম্বেতে আমি বড় হতাম, তাহলে কি আমার নরম মন হতো না? হতো, কোনো একটা জায়গায় হতো। এটা সে সেখানে গেলে খুঁজে পেত, আমি যেমন এখানে এলে খুঁজে পাই। তো এই সবটা নিয়েই, আমি কি ঠিক উত্তরটা দিলাম? তুমি যে প্রশ্নটা করলে কি যে বললাম কে জানে। যাই হোক, আমি বলছি যে এই সবটা শিল্পে প্রভাব পড়ে, এইটাই হচ্ছে মোদ্দা বিষয়। একেবারে আপনি হ্যাঁ, আপনি আপনার ছোটবেলার কথা বললেন, তো এটাও জানতে ইচ্ছে করছে যে প্রথম অভিনেতা হওয়ার ইচ্ছে আপনার কোন বয়সে হয়েছে, বা কোনো ঘটনা কি আপনার উপর প্রভাব ফেলেছে যে মনে হয়েছে যে অভিনেতা হব, বা কোনো অভিনেতার অভিনয় দেখে আপনি প্রভাবিত হয়েছেন? তার আগে একটা ব্যর্থতা আছে, মানে আমার লেখাপড়ার ব্যর্থতা প্রথম জিনিস একটা সুনির্দিষ্ট করে দিয়েছে যে চাকরি হবে না। সেটা কোনো কারণ নেই, সেটা একেবারে রেজাল্ট একটা, তার একেবারেই কারণ। তো ফলে আমার ছোটবেলা থেকে ক্রিকেটার হওয়ারই ইচ্ছে ছিল। কোনো অভিনেতার সেই অর্থে যদি প্রভাব বলতে, তাহলে আমার মামার কথা বলতে হয়। আমার মামার নাম অশোক মজুমদার, তিনি মূলত থিয়েটারের অভিনেতা। ছেলেবেলা থেকে আমি তাকেই দেখতাম যে তিনি রিহার্সাল করে, এই রিহার্সাল শব্দের সঙ্গে পরিচয়, ওয়ার্কশপ শব্দের সঙ্গে পরিচয়, আজকে শো আছে সেই শো দেখতে যাওয়া, সেই আমি অন্ধকারে বসে আছি মামা আলোতে, সেইটাই হচ্ছে আমার প্রথম। বললে আমার মনে পড়লো, ক্লাস 3-তে পড়ি যখন আমি প্রথম চন্দননগরে থিয়েটার দেখতে গেছিলাম। সেখান থেকে ধীরে ধীরে অভিনেতা হওয়ার স্বপ্ন আমার মামাই আমার মধ্যে বুনে দিয়েছিলেন। সেইটা সেখান থেকেই তৈরি হওয়া। আলাদা করে কোনো অভিনয় দেখে, কারোর অভিনয় দেখে আমার মনে হয়নি যে, মানে এরকম বলছি না যে কারোর অভিনয় আমার ভালো লাগেনি। ছোটবেলা থেকেই যেহেতু মানে বাড়িতে বাংলা ছবি দেখারই চল ছিল, যেরকম নয় যে বিশ্বের ছবি মন্থন করা হতো বাড়িতে, কিন্তু সেইটা থেকেই আমার এমনি খুবই ভালো লাগতো পাঠ দেখতে, কিন্তু সেইটা আমাকে প্রাণিত করেনি অভিনয় করতে। আমার একজন মানে আমার কাছের মানুষই প্রাণিত করেছিলেন।
আচ্ছা, এই আপনি একটু আগে বললেন যে আপনি ক্রিকেটার হতে চাইতেন। আমি আপনার অন্যান্য অনেক ইন্টারভিউতেও দেখেছি আপনি ক্রিকেটার হতে চাইতেন। তো এত বছর এখন হয়ে গেছে আপনার অভিনয়ের, তো এই বয়সে এসে আপনাকে আপনার নিজেকে কি বেটার ক্রিকেটার মনে হয় না বেটার অভিনেতা মনে হয়? ক্রিকেটার অভিনেতা বলে মনে হয় এখন মাঝে মাঝে, কিন্তু এটা একেবারেই ভাবনার জন্য। এটা একটা চমৎকার কথা বলেছে, এটা একেবারেই ভাবনা। আমি মনে মনে মানে যেহেতু বা- এই খেলাটার সঙ্গে আমার এমন ভাবে আমার জীবনটা জড়িয়ে গেছে যে আমি মানে খুবই আবেগের জন্ম দেয় মানে ক্রিকেট আমার আমার মধ্যে। তো ফলে আমি খুব মন প্রাণ দিয়েই ক্রিকেট দেখি। মানে আমার না ক্রিকেটের ভাবনার সঙ্গে জীবনটা খুব একাত্ম বলে মনে হয়। মূলত টেস্ট ক্রিকেটের সঙ্গে বেশি বলে মনে হয়। টেস্ট ক্রিকেট দেখতে আমার বেশি ভাল লাগে। সেই যে আশ্চর্য একটা ওঠাপড়া টেস্ট ক্রিকেটে। এই ফার্স্ট ইনিংস 280 রানে পিছিয়ে আছে, হঠাৎ করে এমন একটা হয়ে গেল, মানে 68 রানে 7 উইকেট পড়ে গেল অস্ট্রেলিয়ার। এই যে একটা আশ্চর্য জীবনের মতো একদম, সেইটা আমায় খুব প্রাণিত করে। এবং মনে মনে আমি মানে এরকমও হয় যে আমি ভাবছি যে আমি ক্রিকেট খেলছি, যদি আমি এক্ষুনি ক্রিকেট খেলা দেখছি না, এইখানে আলো জেলে ক্রিকেট খেলা হচ্ছিল। আমি যে মাঠে ছোটবেলার মাঠে বেড়াতে গেছিলাম সেখানে, তা মনে হচ্ছিল যে ইস, একটুখানি দুটো বল খেলি, এরকম মনে হয় আর কি। আচ্ছা, এবার নিকষ ছায়া সিরিজ নিয়ে একটা প্রশ্ন আছে আমার। সেটা হচ্ছে, নিকষ ছায়া সিরিজে আপনি বেশ অন্যরকম একটা চরিত্র অভিনয় করেছেন। সম্প্রতি বাংলা সিনেমা বা সিরিজের নিরিখে এরকম চরিত্র খুব একটা এক্সপ্লোর হয়নি বলেই মনে হয়। তো এইরকম যে মানসিক স্বাস্থ্যের দিকটা সেখানে দেখানো হয়েছে, তো এই চরিত্রে অভিনয় করা আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল? আর সব চরিত্রই আমার কাছে খুবই মানে প্রথমে পাঠ পড়লে আমার মনে হয় যে আমি বোধহয় পেরে উঠবো না। এটা সত্যি সত্যিই মনে হয়। একেবারে গোড়াতেই আমার এই কথাটা মনে হয় যে কি করে করবো বাপু কে জানে। এই চরিত্রটা পেয়ে আমি আশ্চর্য হয়ে গেছিলাম। কেননা যারা দেখেছেন বা যারা এই সাহিত্যটা পড়েছেন তারা জানেন যে তার যে ভয়, সেই ভয়টা স্বাভাবিক ভয় নয়। দেখো, মধ্যবিত্ত মানুষ হিসেবে বেড়ে ওঠার কালে আমারও প্রচুর ভয় ছিল, কিন্তু সেই ভয়গুলো হচ্ছে যে এই সোসাইটি থেকে পাওয়া ভয়, বা আমি বলছি যে মানে পারিবারিক ভাবে প্রবাহিত ভয়। বিবিধ ভয় থাকে না আমাদের, তো সেই রকম ভয়। কিন্তু এই ভয়টা একেবারে আশ্চর্য। তো আমি অনেক ভেবেও আমি খুব একটা মানে যে খুব বুঝে উঠতে পারছিলাম না যে কি করে আমি এই ভয়টা প্রকাশ করব। তা ভাবতে 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 আমি ভাবনাটা ছেড়ে দিয়েছিলাম। তার কারণ আমার স্মৃতিতে এরকম কিছু ভয় আছে, কিছু আশ্চর্য ভয় আছে। সেই রকম ভয় একটু একটু ভেবে চরিত্রটা নিয়ে আমি একটু ভেবে নিয়েছিলাম যে তার মানে ভয় বাদ দিয়ে চরিত্রটার বেড়ে ওঠা, যেটা সেই সিরিজেও উল্লেখ করা ছিল। তো সেই রকম বেড়ে উঠলে কিরকম মানুষ হতে পারে সেইটা ভাবা ছিল। আর আমি অভিনয় করতে গিয়েই ভয়টাকে এক্সপ্লোর করেছিলাম, বা মানে ওই ভয়টা যে ওই অস্বাভাবিক ভয়। এবং সেটা পরমদার সঙ্গে আমি একটু কথা বলেছিলাম অভিনয়ের আগে, এবং অভিনয় চলাকালীনও পরমদা আমায় গাইড করেছিলেন যে এইটা আরেকটু বাড়িয়ে বাড়িয়ে এর প্রকাশটা কর, ভয়ের প্রকাশটা। সেইভাবেই ওটা গড়ে উঠেছে। মানে ওটা আগে থেকে ভেবে অভিনয় করা ভয় নয়, মানে ওটা আমি ওই মুহূর্তটায় দাঁড়িয়ে আমার মন যেভাবে সাড়া দিয়েছে আমি সেইভাবেই সেটা প্রকাশ করার চেষ্টা করেছি। কিন্তু হ্যাঁ, এরম চরিত্র আমি করিনি। আবারও কোজাগরি নিয়ে একটা প্রশ্ন করছি। কোজাগরি নাটকে সোমনাথের চরিত্রে আপনি অভিনয় করেছেন, যার প্রেজেন্সটাই ভয়ঙ্কর। মানে এরকমও সময় আছে যে সোমনাথ কোনো ডায়লগ হয়তো বলছে না, কিন্তু অডিয়েন্সের দিকে জাস্ট একটা তাকাচ্ছে, মানে এই চোখের অভিব্যক্তি দিয়ে আপনি অভিনয় করেছেন। ভীষণ ভালো অভিনয় করেছেন অবভিয়াসলি। তো আপনার কি মনে হয় বর্তমানে কি সো কল্ড ভিলেনরাই সিনেমাতে বা সিরিজে বা নাটকে বেশি সেলিব্রেটেড হচ্ছে, যেখানে উচিত ছিল দত্তজির শিক্ষকদের বা এই কোজাগরি নাটকেই যে বাংলায় প্রফেসর, ওনাদের মানে ওনাদেরকে নিয়ে আরো বেশি শিক্ষকদেরই দরকার ছিল আমাদের সমাজে? আপনার কি মনে হয়? না, এটা মনে হওয়ার কিছু নেই, সত্যি সত্যি দরকার ছিল। এখন ভালো হতো যদি আরো ভালো হতো, তা তো হবে না। তুমি দেখছো স্যান্ডো গেঞ্জি পরে একজন টাকা নিচ্ছে ঘুম থেকে উঠে, তুমি দেখছো, এটা টিভিতে দেখাচ্ছে সেটা। তো সেই সমাজে তো কি সেলিব্রেটেড হবে? কাকে সেলিব্রেট করা হবে? কোন ধারাবাহিকতায় আজকে গিয়ে একজন আমাদের নায়ক বলছেন যে ইটস গুড টু বি ব্যাড? এটা কোথা থেকে এলো এই কথাটা? এটা কোথা থেকে এলো? 70 সালে বললে এটা খুব ভালো লাগতো?
যখন বাঙালি এ নিয়ে বহুত হাসি মস্করা এইসব হয় আমাদের বিপ্লবের কোট আনকোট ব্যর্থতা নিয়ে, সেটা নিয়ে যদিও ভিন্ন আলোচনা, সেই আলোচনা আমি আর বিস্তারে যাচ্ছি না, তার কোনো কারণ নেই, সময়ের নিরিখেই যাচ্ছি না, এবং আলোচনাটা সম্পূর্ণ অন্যদিকে বেঁকে যাবে, সেই জন্য আমি আর বলছি না। তা সেইখানে সেই দাঁড়িয়ে সমাজে যা যা সেলিব্রেট করা হচ্ছে, সমাজে আসলে প্রধান হয়েছে তো অর্থ। কিসের নিরিখে মানুষ ভালো বা খারাপ প্রমাণিত হয়, কিসের নিরিখে মানুষকে একটু সমঝে চলা হয়? অর্থ। যার অর্থ নেই, যার অবস্থানটা একটু উস্কো খুস্কো, এমন লোক কি সমাজে খুব সমাদর করা হয়? কোনোদিনই করা হয় না। কোনোদিন মানে আগে হতো, এক সময় হতো, খুবই সমাদর হতো, তেমন লোককেই সমাদর করা হতো। কেবল অর্থ যার আছে এবং যার পেটে বিদ্যে নেই, সেই তোতা কাহিনীর ওই পাখিটার মতো পেটে গান্ধীজির হাসি মুখ গজগজ করছে, তাকে খুব একটা সমাদর করা হতো না। তাকে বাড়ির মানুষের সঙ্গে মিশতে দেওয়া হতো না। বাচ্চা এলে বলা হতো না অমুক কাকুর মতো হবে, বলা হতো হবে না, কেন ভাবনার মানচিত্র ক্ষুদ্র, ও পৃথিবী দেখা নেই, এ জীবন ভালোবেসে অর্থ চাইও বলছে, ও দিয়ে হবে না, তো তোমাকে সেই শোনানো হতো। তো সেই সমাজে তো এটাই হবে, তো ভিলেনদেরই সেলিব্রেট করা হবে, কে কত স্মুথ ক্রিমিনাল, সেইটা নিয়েই বেশি আনন্দ উত্তেজনা আমাদের। সে তো মানে সেটা এই মুহূর্ত থেকে হচ্ছে তা নয়। দিওয়ারে অমিতাভ বচ্চন কি পাঠ করেছিলেন? অসামান্য পাঠ করেছিলেন। অমিতাভ বচ্চনের পাঠ নিয়ে আমি বলছি না, সে ব্যাখ্যা করছি না, আমি বলছি চরিত্রটা লিখিত হলো কেন। কারণ আগে তো রাজেশ খান্না পাঠ করছেন, নামা খারাম, যদি এই ছবিটা দেখি, কি ভালো মানুষ, ভালো মানুষইটা বদলে গেছে। এখন যদি হয় কেউ ভালো, তাকে বলছে বোকা। তার কারণ কি? কেন সে বোকা? কেননা তার কাছে 3টে ক্রেডিট কার্ড নেই, এখান থেকে টাকা নিয়ে ওই ক্রেডিট কার্ড টাকা শোধ করে ওই ক্রেডিট কার্ড ধার নিয়ে এই যে বায়বীয় একটা বেঁচে থাকা, তা সে তার জানে না, বলছে সে বোকা। তবে মেনেও নিচ্ছে সে, কারণ সে প্রান্তিক। তো ফলে ভালো মানুষইটা এই সমাজ থেকে দুম করে উবে যাচ্ছে আস্তে আস্তে। এই সমাজ মানে এই আমাদের পশ্চিমবঙ্গ নয়, এই গোটা পৃথিবী থেকে উবে যাচ্ছে। ঠিক ঠিক। নেগেটিভ চরিত্র নিয়ে কথা হচ্ছে, আর আপনার লজ্জা সিরিজে আপনার চরিত্র নিয়ে কথা হবে না সেরকম হয় না। তো ওই পার্টিকুলার চরিত্রটি যখন আপনি অভিনয় করেছেন, তখন অ্যাজ অ্যান অ্যাক্টর আপনি সেই ক্যারেক্টারটা কি করে জাস্টিফাই করেছেন, বা কিভাবে আপনার মনে হয়েছে যে মানে ওই ক্যারেক্টারটার প্রতি আপনি এমপ্যাথাইজ বা কোনো রকম সমবেদনা কি করে তৈরি করেছেন যাতে এটা কনভিনসিংলি পোর্ট্রে করা হয়? খুব সঠিক একটা শব্দ প্রয়োগ করেছো, যে আমিও ওই মানে ওই চরিত্রটার প্রতি আমিও সমব্যথী ব্যক্তি। আমার একটা সমবেদনা লাগবে একটা চরিত্রের প্রতি, না হলে তাকে আমিও ভিলেন হিসেবে দেখব। এখন যে মানুষ ভিলেন, ধরা যাক যে একজন মানুষ, ধরা যাক সে খুনি, এবার পেশা হতে পারে, রমরম করে চলছে ও এ পেশা এখন বাজারে, যে ভালো খুনি। এখন সেও হয়তো মান্নাদের গান শোনে, তো ফলে আমি অভিনেতা হিসেবে আমি শুধু খুনিটা দেখলে হবে না, দেখা করে হাসছে এখানে দেশলাই কাটি গুজে ঘুরে বেড়াচ্ছে, এরকম চরিত্র আর করলে হবে না। আমি বলছি সে মান্নাদের গান শোনার সময় তার মনটা কেমন হচ্ছে, সেটাও তো আমায় দেখতে হবে। ফলে এই চরিত্রটা আমার এইটা সম্রাজ্ঞীদির সঙ্গে আমার কথাও হয়েছিল, যিনি লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় এই সিরিজটি, এবং অদিতিদি যিনি নির্দেশনা দিয়েছেন, তাদের দুজনের সঙ্গেই আমার কথা হয়েছিল যখন, তখন আমার ভাবনার সঙ্গে দুজনেরই একটা জায়গা মিলেছিল। সেটা হচ্ছে একজন মানুষ, তার যারা লজ্জা দেখেছেন তারা জানেন যে মানে তার যে ভাষায় সে কথা বলে তার স্ত্রীর সঙ্গে, তার বাড়ির মানুষের সঙ্গে, সেইটা খুব সঠিক প্রয়োগ তো নয়, খুব মানে নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন এই তো তার ভাষা নয়, সেটা ভয়াবহ ভাষা। তো এবং তার সিরিজটার বিষয়ও তো তাই। তো সেই মানুষটা এরকম হয়ে গেল কেন, সেটাই সিরিজটায় এই সিজনটায় দেখানো যায়নি। মানে তার হয়ে ওঠাটা, সেই মানুষটা কি করে, একটা মানুষ দুম করে মানে নার্সের কোলে আছে, সে দুম করে এমন কথা বলে, এরকম তো হয় না। তারও একটা হয়ে ওঠা আছে, এবং উল্টোটাও আছে। তার বাড়িতে এসে গান শোনাচ্ছে, হয়তো বোয়াল মাছ বড়ি আলু দিয়ে খেতে ভালোবাসে, সেই মনটাও তার আছে। তো এই সমগ্রটা না দেখে একটা মানুষ শুধু গাল পাড়ে বললে হবে না।
তো সেইটা আমি সবটা মিলিয়ে দেখার চেষ্টা করেছিলাম। সেইটা মানে সেটাই আমার কাছে মূল জায়গা ছিল, যে তার ওই মানে আগে ওই সেই কমলা লেবু দিয়ে, কমলা লেবু আর হ্যারিকেনের সামনে দিয়ে দেখাতো না যে সূর্য আহ্নিক গতি বার্ষিক গতি, যে কোথায় রাত হচ্ছে কোথায় দিন হচ্ছে। তো সেই রকম ওর একটা দিক আলোকিত এই ইয়েটাতে, তার একটা অন্য একটা দিক আছে, তার বেড়ে ওঠার দিক আছে। সেইটা কেমন ছিল সেইটা আমি আমার মতো অভিনেতা হিসেবে আমার মতো করে ভাবনার একটা চেষ্টা করেছিলাম, যাতে সমগ্রভাবে একটা চরিত্রকে আমরা দেখতে পাই। মানে যদিও উল্টো দিকটা আমরা দেখতে পাই না, যে মান্নাদের গান শুনে দু চোখ ভরে জল, সেটা দেখতে পাইনি, কিন্তু সেদিকটাও নিশ্চয়ই আছে। মানে আপনি এরকম ব্যাক স্টোরি ক্রিয়েট করেছিলেন, মানে যতটা স্ক্রিপ্টের বাইরে নিজের জন্য, মানে যে ক্যারেক্টারটাকে জাস্টিফাই করার জন্য। না হ্যাঁ, সে তো সব অভিনেতাই করে বলে আমার বিশ্বাস, বা ভালো ভালো অভিনয়ের প্রধান জায়গাতেই সেইটা থাকে, যে মানুষটা যে যে 30-32 বছরের লোকটাকে দেখছি, তার ফেলে আসা বছরগুলো কেমন, যেটা স্ক্রিপ্টে কিছু আছে কিছু নেই, তার উপর ভিত্তি করে, যেটা লিখিত আছে তার উপর ভিত্তি করে একটা গল্প সাজানো। নাহলে তো সেই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের মতো হয়ে যাবে মানুষটা। কেননা একটা যে কথা আমি এখন বলছি সে কথা তো এই মুহূর্তের আমি বলছি না, আমার হয়ে ওঠার আমি বলছি। তুমি যেভাবে কথা বলছো সেটা তোমার হয়ে ওঠার কথা বলছো, সেইটা নিয়েই তো চরিত্রটাকে দেখা উচিত। এবার আমার একটি খুব পছন্দের চরিত্র নিয়ে কথা বলবো। দোস্তজিতে আপনার যে চরিত্রটা, সেখানে আপনার বেশিরভাগ দৃশ্যই দুজন শিশু শিল্পীর সাথে। শিশু শিল্পীদের সাথে অভিনয়ের প্রসেসটা কি খুব ডিফারেন্ট? কারণ তারা খুবই এবং মানে বেশিরভাগ সময় তারা অভিনয় করে না। তো মানে সেক্ষেত্রে কি খুব মানে কিছুটা আলাদা, নাকি একই রকম আপনার, মানে যদি আপনার কো একটা শিশু শিল্পী হয়? আসলে যারা শিশু শিল্পী নন তাদেরও তো এমনই হওয়ার কথা ছিল, যে অভিনয় হবে না, সত্যি হবে। তো সেটাই তো অভিনেতা হিসেবে চাহিদা, আমারও তো তাই চাহিদা, আমি যেন ওরকম অভিনয় করতে পারি যেটা সত্যি সত্যি ওই মুহূর্তে ঘটছে। হুম। আমার দুজন যে মানুষ আসিফ এবং আরিফ, তারা আসলে তারা জানেন না যে তারা কি করছেন। তারা কি মানে এই যে এখানে বলা হচ্ছে শিশু শিল্পী, তারা দুজন মানে ওই ওই গ্রামেরই ছেলে, এবং তারা অভিনয় আগে কখনো করেনি, এর পরেও আমার ধারণা ওরা দুজনে কখনো অভিনয় করেনি, এবং ওদের ভাষায় ওরা কথা বলছে। আর ওরা আমাকে মানে মাস্টারমশাই বলেই ডাকতো। ওই তার আগে থেকে শুটিং এর পরিসর তার আগেও আমি ওদের, তার মানে কদিন আগে থেকে ওদের আমি চিনতাম, সেটা বলেই ডাকতো। এবং ফলে আমি তো ওদের থেকে যে শিখতাম হচ্ছে ওরা কিভাবে কি ভাষায় কথা বলছে, এই ভাষাটা আমার আরো একটু আয়ত্ত করার জন্য। আর আমার সঙ্গে না ওই কথা বলতে 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 আমার কিন্তু সিনের কোনো রিহার্সাল করিনি, কিন্তু ওর সঙ্গে আড্ডা মারতে মারতেই আমিও চরিত্রটাকে, শামীম যে চরিত্রটা আমার, সেটা আমিও ওখানে আরো খুঁজে পেয়েছি। ফলে ওরা আমার মানে সহশিল্পী তো বটেই, এবং সেই অর্থে ওরা জানে না, ওরা ওদের অজান্তেই আমাকে শিখিয়েছে। ফলে ওরা আমার শিক্ষকও বটে। এবং যেটা বলছো শিশু শিল্পীর সঙ্গে অভিনয় করা, আমি এই প্রশ্নটা শুনতে শুনতেই মনে করার চেষ্টা করছিলাম, আর হ্যাঁ আর এক দুবার আহ, আহ, করেছি। আমি একটা কথা বলছি, যে যে শিশু অভিনয় করে এবং সে জানে যে সে শিশু শিল্পী, তার অভিনয় একটু অভিনয় হয় বলে আমি দেখেছি, এটা আমার অভিজ্ঞতা। সেটা আমি বলছি যে আমি তো সব শিশু, এটা সম্ভব না একজন মানুষ আমার সময়ের বেঁচে থাকা সব শিশু শিল্পীর সঙ্গে অভিনয় করে ফেলেছি, এরকম তো সম্ভব নয়। কিন্তু আমি যেটুকু করেছি তাতে আমার এটা অভিজ্ঞতা মনে হয়েছে। তার থেকে যিনি জানেন না যে তিনি শিশু শিল্পী, তার অভিনয় বোধহয় ওই স্বাভাবিকতা। ফলে অনেক অভিনেতাই এটা বলেন যে এমন করে ফেলবে, আগে থেকে প্রস্তুত নয়। ফলে সেটা আমার খুব মজা লাগে। ফলে আমি ওই সাদা মনটা নিয়ে তার সঙ্গে থাকি, যে সে সেটা যেটা করে ফেলবে, সেটা ভাবনা থেকে করবে না, তো মানে একটা ভাবনা থেকে সে করবে, কিন্তু সেটা ওই প্রকাশ্যের স্ক্রিপ্টের বাইরে চলে যাবে। ফলে আমাকে এমন ট্রুথের দিকে ঠেলে দেবে, তো সেটা আমার ভালোই লাগে। ঠিক। তো এবার আমি একটা প্রশ্ন করতে চাইছি, সেটা হচ্ছে যে ধরুন এখন অনেক ক্ষেত্রেই মানে মানে অভিনয়ের ক্ষেত্রে সময় খুব বেশি, মানে একটা ডিরেক্টর আপনাকে একটা স্ক্রিপ্ট দিল, অনেক ক্ষেত্রেই হয় যে সময় বেশি পাওয়া যায় না। হুম। তো যখন আপনাকে ডিরেক্টর কোনো চরিত্রের জন্য আপনাকে সিলেক্ট করেন, তাহলে হুম। আপনি কখন থেকে এক্স্যাক্টলি প্রিপারেশনটা শুরু করেন বা কিভাবে শুরু করেন? এটা বোধহয় অভিনয় করতে মানে বোধহয় ভালোবাসার জায়গা থেকেই বা যাই হোক, যে শোনা মাত্রই এটা প্রিপারেশন শুরু হয়ে যায় আমার। সেটা আমি কিন্তু সুইচ অন করি না, ওটা নিজে নিজে অ্যাক্টিভেটেড হয়ে যায়। এই যদি তুমি এখন বলো যারা চরিত্র, আমি শুনলেই ভাবতে শুরু করব যে কি হচ্ছে, মানে এটা আমি আলাদা করে ভাববো, এইবার আমি ভাববো
এরম আমার হয় না। মানে নিজে নিজে একটা ভাবনার পদ্ধতি শুরু হয়ে যায়। তুমি কি পদ্ধতিটা নিয়েও জিজ্ঞেস করলে যে কি পদ্ধতিতে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। আমি যেটা খোঁজার চেষ্টা করি মূলত সেইটা হচ্ছে যে, আমি এটা ছোট করেই বলছি কারণ এই প্রশ্নটা রচনাধর্মী একটা প্রশ্ন। বাংলা সাহিত্যে 18 নম্বরের উত্তর লিখতাম সেরকম একটা প্রশ্ন। তো কিন্তু আমি 5 নম্বরের উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি মূলত যেটা ভাবার চেষ্টা করি সেটা হচ্ছে যে প্রথম যে ইয়েতে যে একটা চরিত্র বললেই আমি তো, এই যে ধরো তুমি যদি বলো যে যে আপনি এখন শেরশাহর ভূমিকায় অভিনয় করবেন, তো পট করে আমি আমার মুখটাই তো দেখবো, তা আমায় বলেছো করতে। আমি তো ঋত্বিক রোশনকে দেখবো না, আমি তোমায় বলবো না যে ঋত্বিক রোশনকে নাও, বুঝলে, আমাকে নিও না। আমি তো বলবো না, আমি তো বলবো যে আমাকেই নেবে তুমি। সঙ্গে সঙ্গে আমি ভাবতে শুরু করবো যে আমি অভিনয় করছি। ফলে সেইটা আমি প্রথম 1-1.5 ঘন্টা আগে অভিনয় করে নেবো মনে মনে। তারপর অভিনয় করার একটা মন তৈরি হতে করে নেবো, মানে আমি আবার বলছি নিজে নিজে আমি ভেবে করছি না, আমি বলছি ওটা শুরু হয়ে যাচ্ছে ওই মনটা। তারপরে আমি লক্ষ্য করি যে সেই লোকটার সঙ্গে ব্যক্তি আমার কোথায় মিল অমিল রয়েছে। হ্যাঁ, যে তারপর সেইটা যে কিছু কিছু অভ্যেস আমি মনে সেই অভ্যেসটা করার চেষ্টা করি মনে মনে। যে যদি কেউ আত্মবিশ্বাসী হয় তাহলে আমি আত্মবিশ্বাসী হয়ে একটু বেঁচে বেঁচে দেখার চেষ্টা করি যে কিরকম আমার থেকে আত্মবিশ্বাসী, মানে সে কিরকম। যদি আত্মবিশ্বাসহীন হয় তাহলে আমি একটা সময় বেছে নিই, যে সময়টা আমি একটু চেষ্টা করে দেখবো যে সে কিরকম। তো ফলে আমার একটা ওই মানে বাসে ট্রামে চড়ছি, হাঁটছি, উবের বুক করছি, কথা বলছি, মাকে বলছি চা করে দাও, এই সবটার মধ্যেই ভাবনাটা চলতে 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 যাচ্ছে। হতে 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 এক সময় আমি বুঝতে পারি যে এইবার একটু একটু হয়েছে। এবং মজার কথা হচ্ছে, এটা হচ্ছে ধরো পরীক্ষার প্রিপারেশন। এইবারে আমি ভূগোলের লেটার পাবো বলে আমি পরীক্ষার হলে গেলাম, লেটার পেতে গেলে যে যে প্রশ্নগুলো আসতে হবে সেগুলো এলো না। কিন্তু অভিনয়ের সুবিধা হচ্ছে সেই প্রশ্নগুলো না এলেও আমি দেখছি অভিনয় করতে করতে যা আমি ভেবেছিলাম তার বাইরে কিছু কিছু ঘটনা ঘটছে। তার কারণ আমি আমার সহ অভিনেতার অনেক কথা যেভাবে আসছে তার ভাবনাটা তো আমি ভাবিনি, তার চরিত্রটাকে তো আমি আমার মতো করে ভেবে আমার চরিত্রটা তৈরি করেছি। ফলে গ্রহণ এবং বর্জন অভিনয় করতে 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 আমার ওই ভাবনার স্তরটা সেটা সেইখানে গ্রহণ বর্জন হয়ে একটা, মানে এটা ওই ওই ভাস্করের মতো, জানো তো, শ্রেণী হাতুড়ি নিয়ে গেলাম ইয়ে করতে, ওই ভাস্কর্যটা তৈরি করতে, তখন ওইখানে করতে করতে ফাইন টাচ গুলো হয়। অবয়বটা আছে, চোখটা ওই অভিনয় করাকালীনই আঁকা হয়। আচ্ছা, বাহ। আচ্ছা, আবার থিয়েটারের প্রসঙ্গে কিছু প্রশ্ন করছি। সেটা হচ্ছে নিজে নিয়মিতভাবে বেশ কিছু নাটক দেখেছি, তাই জানি যে শিল্পীরা বিভিন্ন মানে অনেক দিন ধরেই পুরো প্রসেসের মধ্যে থাকে। তো আপনার দেখা বা অভিনীত এরম কিছু নাটকের নাম জানতে চাইবো, আপনার পছন্দের কিছু নাটক যা আপনাকে অভিনেতা হিসেবে সমৃদ্ধ করেছে বা আপনার চিন্তা ভাবনার বদল ঘটিয়েছে। প্রথম নাটক হচ্ছে আমি মানে কলকাতায় গিয়ে প্রথম নাটক, দ্বিতীয় নাটক আসলে, প্রথম নাটকটা খারাপ নাটক দেখেছিলাম, একজন বিখ্যাত অভিনেতার খুব খারাপ নাটক একটি দেখেছিলাম। ফলে সেটা আমি আর বলছি না, সেটাও প্রভাব ফেলেছিল। সেই প্রভাবটা হচ্ছে যে সর্বনাশ করেছে, এটা আবার কি হচ্ছে। কিন্তু লোককে প্রথমে বলতে পারিনি, যে তারা বলবে যে যে বেশি পাকা। পরে আমি বুঝেছিলাম আমি ঠিকই বুঝেছি, মানে একটু বড় হয়ে বুঝেছিলাম যে ওই ভাবনাটা আসলে সত্য ভাবনা ছিল। কেননা সাদা মন নিয়ে দেখেছিলাম, তো আমার কোনো দায় ছিল না যে তার অভিনয় আমার পছন্দ, মানে আলাদা করে তাকে ভালো বলার দায় ছিল না, কারণ আমি জানি না। তো ফলে সেই জন্য দেখেছিলাম। তারপরে দ্বিতীয় নাটক দেখেছিলাম আগুনের বর্ণমালা, দেবশঙ্কর হালদার অভিনীত একটি নাটক, যে নাটকটি এখন আর শো হয় না। নাটকটি আমি সব মিলিয়ে 13 বার দেখেছিলাম। সে যে কি অভিনয়, সে যে কি অভিনয়, মানে আমি আর আমার মামা আহ আগুনের বর্ণমালার সংলাপে কথা বলতাম ঘরে। এইরকম তার প্রভাব ছিল ওই নাটকটা। এবং নাটকটা হর ভট্টাচার্যের লেখা নাটক, দৃশ্যপটের নাটক। সেই নাটকটা, এবং কি ভালো একটি নাটক। এই সময়ের, এই সময় মানে এই সময় এবং মানে 2000 বোধহয় 2010 8-10-এর নাটক। আমি সময়টা মানে প্রথম কবে অভিনীত হয়েছিল সেটা আমি ঠিক বলতে পারবো না। কি অপূর্ব একটি নাটক। সেই নাটকটা দেখলাম, যেটা আমি বলছি এগুলো গোড়ার কথা আমি বলছি, তাহলে মানে তখনই তো প্রভাবটা বেশি পড়ে। তারপরে একটু যত পাকতে থাকে না মানুষ, তখন ওই ভেতরের পাকামিটা, ওই লেজ নাড়াটা এত বেড়ে যায়। ওই সরল মনটা থেকে দেখার যে প্রভাব, যেটা তুমি বললে, যেটা আমার আমার মনে একেবারে সরাসরি প্রভাব ফেলেছে। উইঙ্কেল টুইঙ্কেল দেখলাম তারপরে।
হ্যাঁ, শেষ শো ছিল একাডেমিতে, দেখলাম দেবেশ দা এসে বললেন যে এরপর টুইঙ্কেল টুইঙ্কেলের আর শো হবে না। তারপর সেটা ইউটিউবে এখন দেখি আমি মাঝে মাঝে, আমার এত প্রিয় নাটক। দেবী সর্পমস্তা দেখলাম। হ্যাঁ, এই সমস্ত অভিনেতাদের কথা, দেবী সর্পমস্তা চন্দ্রগুপ্ত দেখলাম মিনার্ভা থিয়েটার, তারপরের নাটক, সর্পমস্তার পরের নাটক, কৌশিকদার নির্দেশনা। হ্যাঁ, যারা আগুন লাগায়, FM মহানগর, নাগামন্ডলা, তুর্নাদি এবং অনির্বাণদা, ওরে বাপ রে বাপ, ওফ, ওইটা হচ্ছে অভিনয়, ওইটা হচ্ছে থিয়েটারের অভিনয়। কি মানে উত্তেজিত হয়ে পড়বো বলতে গেলে। বিসর্জন, হম আর কি থিয়েটার, কৌশিক দাদের নাটক, শান্তিপুর সংস্কৃতিকে দুটি নাটক বলবো, বৃষ্টি বৃষ্টি ফিরে দেখা। হম এইরকম এইরকম নাটক, এই লিস্টটা বাড়তে থাকবে আস্তে আস্তে, যত আমি ভাবতে থাকবো তত বাড়তে থাকবে। এরকম বহুবিধ নাটক আমার আপনার মানচিত্রটা বলতে দিয়েছে। ও আরেকটা কথা, আরেকটা কথা, দ্বিজেন বাবুর অভিনয়, অবিস্মরণীয় অভিনয়। মনশ্চক্ষু, স্পর্ধাবর্ণ, ছাড়িগঙ্গা, মুষ্টিযোগ, সেইটা একটা। এবং এই যে অভিনেতাদের কথা বললাম, তারা মানে প্রণিধানযোগ্য অভিনেতা, প্রণম্য অভিনেতা, কিন্তু তার উল্টো প্রান্তে দাঁড়িয়ে আছেন দ্বিজেন বাবু। তার ওয়ার্কশপও করেছি আমি। হা 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 হা। এই যে প্রথম যে প্রশ্নটা আমায় করেছিল ঈশিতা, যে থিয়েটারের অভিনয়, ফিল্মের অভিনয়, দ্বিজেন বাবুর অভিনয় দেখলে বোঝা যায় থিয়েটারে কি করে অভিনয় করতে হয়, না বাড়িয়ে অভিনয় করা, মনটা এবং সারফেস লেভেল। বৃষ্টি পড়লে দেখবে ছোট মাছ ওপরে উঠে আসে, মনটা, দ্বিজেন বাবুর মনটা ওই রকম টলটলে, সেইটাও মনে পড়লো আমার। হ্যাঁ বলো অর্ক, বলো কি বলছিলে? হ্যাঁ, বলছিলাম যে নাটকের তো ইনফ্লুয়েন্স আমরা বুঝতেই পারছি, কিন্তু সিনেমার অবদান কতটা আপনার অভিনয়ের পেছনে? আমার খুব সিনেমা দেখা, খুব মানে প্রচুর বিশ্বের মানে ওয়ার্ল্ড ফিল্ম যাকে বলে বা ওয়ার্ল্ড সিনেমা, সেইটা আমি প্রচুর দেখেছি এমন নয়, কিন্তু সেটা বেড়ে ওঠার কারণে, এক একটা বেড়ে ওঠা এক এক ধরনের। হয়তো আমার জীবনে যেভাবে সাহিত্যের প্রভাব আছে, যেভাবে থিয়েটারের প্রভাব আছে, ফিল্মের প্রভাব তুলনায় কম পড়েছে বাড়ির কারণেই। কেননা বাড়িতে যে ছবিগুলো দেখা হতো সেটা মূলত বাংলা ছবি, তপন সিনহা, দীনেন গুপ্ত, ঋত্বিক, সত্যজিৎ, মৃণাল, সেই রকম ছবি বেশি দেখা হতো। এবং হচ্ছে যে অজয় কর, তরুণ মজুমদার, সেই প্রভাবটা আমার জীবনে বেশি। ফলে আমার যদি জিজ্ঞেস করো শ্রেষ্ঠ প্রেমের ছবি আমার কি দেখা, আমি বলবো নিমন্ত্রণ, তরুণ মজুমদারের ছবি। হ্যাঁ, আর আমার মানে আমি বলছি যে আমি বলছি মানে ফিল্মে প্রথম যে মানুষটিকে দেখে আমার মনে, ওরে বাবা এই হচ্ছে যে নায়ক, সেটা নায়কই, সেটা হচ্ছে উত্তম বাবুর অভিনয়। প্রথম আমার দেখে মনে হয়েছিল যে এটা একটা নায়কের অভিনয়, এটা ঠিক অভিনেতার অভিনয় নয়, এটা কিছু 2 চামচ বেশি চিনি আছে, কিন্তু সেটা মাপে আছে। এই বোঝাটা এটা উত্তম বাবুর অভিনয় দেখে আমি বুঝেছিলাম। পরবর্তীকালে আমি মানে কিছু কিছু মানে সেখানে আমার বন্ধুদের প্রভাব আছে, থিয়েটারের বন্ধুদের প্রভাব আছে, যে বিশ্বের বিবিধ প্রান্তের ছবি, ইরানের ছবি দেখেছি, ফেস্টিভ্যালে গিয়ে ছবি দেখেছি, ডিরেক্টরদের নাম জানতে শুরু করেছি, প্রথম গিয়ে মানে সেই নামগুলো জানা শুরু করি, তারপর তাদের ছবি দেখেছি, কিছু কিছু ছবি, বাইরের অভিনেতাদের অভিনয় দেখেছি, হলিউডের অভিনেতাদের অভিনয় দেখেছি, বলিউড দেখেছি আমি আমার মতো করে। কিন্তু সেটা তার বিরাট ব্যাপ্তি নয় যে এক্ষুনি তুমি বলবে আমি বলবো এই তো এই ছবিটা, এরকম আমি মানে আমি দেখা একটু কম, তার সেটা আমি মানে গর্ব ভরে বলছি না, আমি স্বীকারই করছি, এটা আমার একটু ফিল্ম দেখা আমার একটু কম। বেশ বেশ। আপনি 60-70-এর দশকের বাংলা সিনেমার কথা বললেন, তো মানে যদি এরকম সুযোগ আসতো, যদি টাইম মেশিনে করে সেই যুগে যেতে পারতেন, তাহলে এরকম কোন একটা চরিত্র যেটা আপনি অভিনয় করতে চাইতেন, এরকম একটা যে চরিত্র যেটা আলাদা করে আপনার মনে সেরকম দাগ কেটেছে যে এই চরিত্রটা যদি তখন আমি থাকতাম তখন আমি করতে পারতাম? আমি প্রথম যেটা করতে চাই, টাইম মেশিনে গিয়ে আমি উত্তম বাবুর অভিনয় দেখতে চাই, ফ্লোরে দাঁড়িয়ে কি করে ঘটছে ব্যাপারটা। এটা আমি প্রথম জিনিস করতে, যেটা আমি আগেও ভেবেছি, এই প্রশ্নটা তুমি যেটা করলে আমিও ভেবেছি, যে নায়কের ওই শটটা যেখানে উনি স্বপ্ন দেখে উঠছেন আর হাতটা কাঁচে গিয়ে লাগলো,
আমি জীবনে 3টে এরকম হাতের শট আমার আমার দেখা, 3টে শুধু হাত অভিনয় করেছি এরকম 3টে। একটা হচ্ছে যে নায়কের এই শটটা, দ্বিতীয় হচ্ছে ব্লাড ডায়মন্ডে ডিক্যাপ্রিও একটা একটা শট আছে যেখানে ওই 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 মাটিটা ছুটছে আর ফোনে কথা বলছে, রক্তটা গড়িয়ে পড়ছে সেইটা। আর একটা হচ্ছে ট্রুম্যান শোতে জিম ক্যারি আকাশ ছুঁয়ে ফেলে যেটা। তো এই 3টে হাতের শট এর মানে অবিস্মরণীয় শট। আর যদি এরকম ভাবতেই বলো তাহলে ভাববো, বড় করে ভাববো, আমি ভাববো যে আমি ফেলুদা হব। আর একটা ছবিতে আমার করতে খুব মানে আমার মনে হয়েছিল এই ছবিটাতে পাঠ করতে পারলে কি ভালো হতো, অরণ্যের দিন রাত্রি। কোন চরিত্রটা? রবি ঘোষের পাঠটা বাদ দিয়ে যে কোনো পাঠ, ওটা পারা যাবে না, ওটা আবার নষ্ট করে দেবো, শেষ হয়ে যাবে ছবিটা। বাদ বাকিগুলো আমি ওনাদের থেকে ভালো করবো আমি এমন দাবি করছি না, কিন্তু একটু লড়ে যাওয়া যাবে ওই পাঠটা নিয়ে, ওই পাঠটা করা যাবে না। পরের প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ, আপনি যা যা সব চরিত্র করেছেন, হ্যাঁ, তার মধ্যে আপনার মানে সবচেয়ে কাছের চরিত্র কোনটা? এবং এই প্রসঙ্গে কিঙ্কিনি চ্যাটার্জি একটি প্রশ্ন আমাকে করেছিলেন যে সবচেয়ে অপছন্দের চরিত্র কোনটা, যেটা আপনার মনে হয়েছে যে ঠিক মনের মতো হয়নি। মানে মনের মতো হয়নি মানে কি আমার নয় ফেল করেছে, না চরিত্রটা আমার ভালো লাগেনি? সেটা মানে ওনার প্রশ্নটা বোধহয় যে মানে ঠিক আপনার দেখার পরে মনে হয়েছে ঠিক মনের মতো হয়নি চরিত্রটা। এমন খুব একটা চরিত্র নেই আমার, যদি চরিত্রটা পছন্দই না হয় তাহলে আমি প্রথমেই তো আর কেন আমাকে করতে যাব। পছন্দ হয়নি একটু করে দেখি, এমন করার কোনো এই রিস্ক কেউ নেয়, সেটা কোনো মানে নেই। আর এইটা কি হয়, এই যে এই প্রশ্নটা আমি আগে এটার উত্তর দিইনি, যে ভালো না লাগাটা কি হয়। দেখো, যখন যে সময় যে পাঠটা করছি সেটা তো আমি ভালোবেসে ভালো করেই করতে চাইবো। তারপরে কিছুটা সময় গিয়ে দেখার পর তখন মনে হয় যে তখন ততটা মানুষের মানে বয়স বাড়লে তার বোধ বদলায়, তখন মনে হয় যে এই পাঠটা আর একটু ভালো হতে পারতো। কিন্তু ওই সময় দাঁড়িয়ে তো ওইটাই ভালো, ওর থেকে ভালো আর পারলে তো আমি করতাম। এমন তো হয় না যে আমি আরো ভালো পারি কিন্তু করলাম না। ওই অর্ধশেষ রজনীদের সংলাপ ছিল, রিহার্সালে আমি আমার ফুল স্কিল দেখাই না। তো এরকম তো এইসব পাকামো করার তো কোনো অর্থ নেই। তো ফলে সেটা এরকম মানে বড় হয়ে আরেকটু পরে দেখে আমার মনে হচ্ছে যে সেটা, কিন্তু ওইটা ওই সময় দাঁড়িয়ে ওইটাই হতো। ফলে সেইটা সেরকম খুব একটা আমার মনে হয়নি কখনো যে অপছন্দের চরিত্র, ওরকম তো কিছু হয় না। আর পছন্দের চরিত্র সাধারণত আমি যখন যে চরিত্রটাতে অভিনয় করি তখন সেই চরিত্রটাই আমার পছন্দের চরিত্র হয়ে থাকে। আমি এখন একটি সিরিজে অভিনয় করছি, সেটা আমি বলে দিতে পারবো না, কেননা যাদের সিরিজ তারা আগে প্রচার করবেন তারপরে আমি বলতে পারবো। সেইটা আমার এখন একটা পছন্দের চরিত্র। লোকটা খুব বোকা, খুব বুদ্ধিমান আচ্ছা, লোক না, তো সেইটা আমার সেটা খুব ভালো লাগছে। আম, এমন কোনো জনরা আছে যেটা আপনার খুব পছন্দের কিন্তু এখনো সেই পার্টিকুলার জনরাতে এখনো আপনি কাজ করেননি? যেমন ধরুন হরর বা ডিটেকটিভ। হরর তো করেছেন নিকষ ছায়াতে। হুম, আহ এমন অন্য কোনো জনরা যেটা আপনি করতে চান? বেশ পাঠ করেছি আমি। আহ উম আমার আসলে একটা মানে এক ধরনের চরিত্র খুব ভালো আমার, মানে অনুরাগ কাশ্যপ আমার খুব প্রিয় পরিচালক। তো আমার মানে ধরা যাক রমন রাঘব বা গ্যাংস অফ ওয়াসিপুর, এই ছবিগুলো এই আসলে এই ছবিগুলো কেন আরো বেশি প্রভাব ফেলেছে, কেননা যে বলছিলাম চটকল অঞ্চল, ফলে বিহার ইউপির মানুষদের সঙ্গে আমার বেড়ে ওঠা ছোটবেলা থেকেই। ফলে গ্যাংস অফ ওয়াসিপুর আমার অনেক কাছের ছবি এই একটা কারণে, ভাষার জায়গা থেকে যে মানুষদের দেখছি সেরকম বেশ কিছু মানুষ আমি ছেলেবেলাতে দেখেছি। ফলে আমার না ওইরকম একটা ব্রুটাল খুনি হতে খুব ইচ্ছে হয়, কিন্তু যে ততটা সে মিষ্টিও লোক আর কি, ডাল আলু ভাজা দিয়ে ভাতও খাচ্ছে, সে গিয়ে আবার ওরকম খুনও করছে। হ্যাঁ, এরকম এই এই ধরনের ছবি আমার খুব ভাল লাগে, মানে ব্রুটাল। ছবিটার কেন্দ্রে ব্রুটালিটি নেই কিন্তু বহিরঙ্গটা সেটা খুব মানে ব্রুটালি দেখছে জীবনকে, পৃথিবীকে, সেইটা আমার সেরকম ভাল লাগে, সেরকম ছবি ইচ্ছে হয় আমি পাঠ করে নিই। বেশ মানে বেশ। সর্দার খান বা ওরকম, মানে কমিকের ব্যাপারও আছে কিছুটা, বাট ভায়োলেন্সও আছে। ডার্ক, হ্যাঁ। ডার্ক, ডার্ক। হ্যাঁ, ডার্ক কমেডি, হ্যাঁ। তো একটা আমার একটু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, যে সেটা হচ্ছে যে মানে বাংলা সিনেমার মান মানে দর্শকদের পয়েন্ট অফ ভিউ বলছে, মানে দর্শকরা বলছেন যে বাংলা সিনেমার মান পড়ে গেছে। তো আপনিও একজন বাংলা সিনেমার দর্শক,
তো দর্শক হিসেবে আপনার কি মনে হয় এইটা কতটা সত্যি আর কি, নাকি নিছক গুঞ্জন? না, গুঞ্জন বা আমি বলছি যে এইটার তো সমস্ত কিছুই তুলনায় আসে। মান পড়ে গেছে, মানে থেকে পড়লো, মানে একটা কিছু আছে তার থেকে পড়ে গেছে। এই ধরা যাক জমালয় জীবন্ত মানুষ, যে সময়ের বাংলা গানকে এখন বলা হয় যে মানে স্বর্ণযুগের বাংলা গান, দেখবে FM স্টেশনে এরম দেওয়া হয় যে স্বর্ণযুগের বাংলা গান। জমালয় জীবন্ত মানুষের সংলাপ আছে, ভানু বন্দ্যোপাধ্যায়কে বলছেন গান গাইতে, তা ভানুবাবু বলছেন, মানে ওই চরিত্রটি বলছেন যে আধুনিক গান আর কি আছে, যা খুশি কথার সঙ্গে যা সুর বসিয়ে দিলেই হলো। তুমি সময় দাঁড়িয়ে যে গানটাকে এখন বলছি স্বর্ণযুগ, তখন দাঁড়িয়ে বলছে যা খুশি করলেই হলো। তো এ চলতে থাকবে। হ্যাঁ, এখন মান, আরে সব মানে সেই অর্থে দেখতে গেলে ধরা যাক ক্রিকেট টিম, তুমি বলো 1983 ক্রিকেট টিমটাই হচ্ছে শ্রেষ্ঠ ক্রিকেট টিম, যা পেয়েছিস তা নিয়ে আগে খেল না বাবা, কি মুশকিল। সবসময় তো এইভাবে এই বিচার চলতে থাকবে, এই তুল্যমূল্য বিচার চলতে থাকবে। এই বাংলা কবিতা নিয়েও এই কথা বলা হয় যে এটা তো প্রবাহমান একটা একটা শিল্প, কিন্তু ধরা যাক যে ঝিল্লির মতো ছবি হচ্ছে, তা সেরকম ছবি কি আগে বাংলায় হয়েছে? মানে আমি তো জানি না হয়েছে বলে। তাহলে তাকে কি আমি বাংলা ছবি বলে দেখবো না? মানে পুতুল, আমি পরপর তিনটে ছবির ট্রেলার দেখলাম, নধরের ভেলা, পুতুল নাচের ইতিকথা, এবং ঈশান ঘোষের ছবিটির নাম আমি ভুলে গেলাম, মরিচিকা না? হ্যাঁ। কি অভূতপূর্ব, কি অভূতপূর্ব, মানে বহুদিন পর কোন ছবির ট্রেলার আমাকে স্তব্ধ করে দিল। তাকে কি বলবো, বাংলা ছবি বলবো না? ফলে এইটা মানে ঘাটিয়া শব্দটা ততটা সিরিয়াসলি নেওয়ারও দরকার নেই। আমাদের শিল্প, আমাদের মতো করে আমাদের শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাইরে থেকে কোনো নীলকর সাহেব এসে বলে দেবেন না যে আমরা কি করব। আমাদের শিল্প তুল্যমূল্য বিচারে আমাদেরই বিচার করতে হবে। হ্যাঁ, এখন আমি বলছি যে এই তুলনা করে তো লাভ নেই। আমার সময়টাকে আমার শিল্পে যেভাবে তাতে আমি ফেল করতে পারি, আমি আবার মানে দর্শক সমাগম হবে, এই সবটা মিলিয়েই চলতে থাকবে। কিন্তু আমার শিল্প, আমাদের শিল্প কোনো কিছু তুল্যমূল্য বিচার না করে এই সময় দাঁড়িয়েই বুঝতে হবে। কিন্তু আমি সেই তুল্যমূল্য বিচারটাকে অস্বীকার করছি না এই কারণেই, তা না হলে তো কিছুই বলাও যাবে না। ফলে তুলনা আসে, কিন্তু কেবল তুলনায় আটকে থাকাটা খুব একটা কাজের কথা নয়। আচ্ছা, নাটক প্রসঙ্গে আরেকটা কথা খুব মানে ইচ্ছা করছে জিজ্ঞাসা করতে। সেটা হচ্ছে একটু যদি আমরা পিছিয়ে যাই প্রাচীন কালের এবং বর্তমান কালের এখনকার যে নাটকগুলো হচ্ছে, সে নাটকের যে অডিয়েন্স, তাদের যে নাটকের অ্যাপ্রোচ বা তাদের যে দর্শন, এটা মানে কোনো কি বিশেষ বদল আপনার চোখে পড়ে যে তখনকার সাথে এখনকার? বা চোখে পড়লে মানে কিরকম ভাবে সে বদলটাকে খুব ভালোভাবে আমাদের মধ্যে রিপ্রেজেন্টেড হচ্ছে, নাকি আগের নাটকগুলোই ভালো হতো? এই ব্যাপারে কি মনে হয়? এই আগের ভালোটা কবে, কত সালের কথা বলছো? প্রাচীন কালটা কত প্রাচীন? এখন যে মানে মডার্ন যে ড্রামাস গুলো দেখছি, সেখান থেকে পিছিয়ে একটুখানি যে পুরোনো নাটকগুলো। আচ্ছা, তার মানে সেখানে দর্শকের পরিবর্তন, সেটাকে আমি কিভাবে দেখছি? আরে মানুষই তো দর্শক, ফলে দর্শক তো আলাদা কোনো শ্রেণী না, মানুষই তো বদলে যাচ্ছে, তুমিও তো দেখছো। মানে আমি আলাদা করে আর কি দেখবো? মানুষই তো বদলে যাচ্ছে, মানুষই তো মানে সে অস্থির হয়ে পড়ছে, তার হত্যাকে আর হত্যা বলে মনে হচ্ছে না। এবার সেটা কি মানে, ধরা যাক এত হত্যা হচ্ছে, ধরা যাক প্রথম যখন সিরিয়ার সেই সমুদ্র সৈকতে যে বাচ্চা ছেলেটি পড়ে আছে, মৃতদেহ তার, সেটা যতটা শিহরিত করেছিল, তারপর গাজায় যে এত হত্যা হলো, সে হত্যাকে আর শিহরিত করছে? একটা শহর ধ্বংস হয়ে গেল, সেদিকে আর তেমন শিহরিত করে আমাদের? হত্যা দেখতে দেখতে, মৃত্যু দেখতে দেখতে ওরম হয়ে যায়। প্রথম যখন কোনো পরিবারের ছেলে বাজারে যায়, বাবা প্রৌঢ় হয়ে গেলে ছেলে বাজারে যায় না, তখন সে বলে যে মুরগির মাংসটা কেটে রাখো মুখার্জি দা, ঘুরে আসছি। একটা সময় পরে কাটা দেখতে দেখতে অভ্যেস হয়ে যায়, সে দাঁড়িয়ে থাকে। সেই রকম আসলে, ফলে মানুষ তো বদলে যাচ্ছে, মানুষ, ফলে সেইটা
সেটা রাজনৈতিক লড়াই, সেটা সাংস্কৃতিক লড়াই, সেটা আলাদা করে দেখে আমি আর বলে আর কি বলবো। হ্যাঁ, সেটা মানুষের মনই অস্থির হয়ে যাচ্ছে। এই যে আমি এই যে রিল একটা বিশেষ সময়ের রিল হয় দেখবে, অনন্ত হয় না, খাপছাড়া হয়। তো মানে খাপছাড়া হয় মানে আমি বলছি যে সময়টা, তার কারণ কি? মানুষকে গোল্ড ফিশের মতো করে দেবে। আমি শুনেছি গোল্ড ফিশ বোধহয় 10 সেকেন্ডের বেশি মেমোরি থাকে না। তা মানুষ ওই রকম হয়ে যাবে। কিন্তু স্মৃতি ছাড়া তো মানুষ হতে পারে না। স্মৃতি আছে তো মানুষের। তা দেশভাগের স্মৃতি তো এখনো আমাকে সেরম ভাবেই হন্ট করে। সেটা কেন করে? পারিবারিক স্মৃতি। ওটা আমার একার স্মৃতি নয়। আমি দেখিনি দেশভাগ, কিন্তু আমার ঠাকুমা দেখেছেন, দিদা দেখেছেন, মামার বাড়ির দাদু ঠাকুমা দাদু দিদা দেখেছেন। তার ফলে সেই রকম, ফলে সেই সামাজিক ভাবেই মানুষ বদলাচ্ছে, ফলে দর্শকের বিবিধ পরিবর্তন হবে, কিন্তু হবেই। ঠিক, এবার এই সময়ের পরিবর্তনটাই আমাদের প্রশ্নে বারবার এসে গেছে, তো এটা শেষ প্রশ্ন আমাদের। সেটা হচ্ছে যে এখন অনেক মানে অলমোস্ট সবার হাতেই ফোন। আপনিও বলেছেন যে আপনি রিলসের শব্দ শুনতে পান, তো সবার হাতেই ফোন এবং ফোনে ইউটিউব আছে। তো অনেকেই স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করছে নিজেদের মতো করে। তো আহ, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, যে এটা একটা মানে এটাও একটু রচনাধর্মী প্রশ্ন, যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এরকম টাইপের প্রশ্ন হয়ে যাচ্ছে, বাট এটাকে আপনি কিভাবে দেখছেন, যে এটা আশীর্বাদ না অভিশাপ? না, কিছু আমি আমি কিছু ক্ষেত্রে এটা মানে আমি বলছি যে আমি এটাকে, এই প্রশ্নটা শোনার পর আমি বিশ্বাস করলাম যে স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে ভালো চলচ্চিত্রের কথাই আমি আলোচিত হওয়া উচিত বলে মনে হয়। এই যে প্রচুর মানুষ শর্ট ফিল্ম বানায়, কিন্তু ইউটিউব আসার পরই হয়েছে, সেগুলো আবার দেখায়, লিঙ্ক পাঠায়, সেসব ভয়াবহ কাজ। এখন সেইগুলো নিয়ে আলোচনা করে কি সময় নষ্ট হবে? এখন সেইটা কি করা যাবে, এখন তো এই সুযোগ এলে তো মানুষজন করবে, এবং প্রত্যেকজন মানুষ, এই যে ইনফ্লুয়েন্সার শব্দটা যে এসছে, তা আগে এককালে ডিরোজিও ইনফ্লুয়েন্সার ছিলেন, চৈতন্য ইনফ্লুয়েন্সার ছিলেন। তো এখন কি থেকে কি, সে আর বলে আর লাভ নেই। তো ফলে সে তো হবেই, সে হবে। কিন্তু মানে ভালো চলচ্চিত্র, মানে স্বাধীন শিল্পী এবং শিল্প যে কোনো অর্থে স্বাধীন হতে পারলে আমার বিশ্বাস সেটা সেটা সেই শিল্পকে পুষ্টিই যোগাবে। মানে সার্বিকভাবে এটা ভালো হবে আর কি, আপনি বলছেন? খারাপও হবে, কিন্তু ভালোটাই থেকে যাবে, খারাপটা তো আর থেকে যাবে না। হুম। ঠিক। সব মানে ধরো এই যে গঙ্গায় ইলিশ এলে, ইলিশ যে ধরে, এখন আর আসে না, আগে আসতো। তো হচ্ছে হুম। 1.5 কেজির ইলিশ একটাই উঠবে, 700-800ই বেশি উঠবে। তাহলে কি 1.5 কেজির ইলিশটাই তুমি ভাববে এই বর্ষা একটা ইলিশ খেলাম, তো সেটাই থাকবে। ঠিক। ঠিক। আমরা আপনার আসার পোস্ট যখন দিয়েছিলাম, কয়েকজন মেম্বারের থেকে প্রশ্ন নিয়েছিলাম। তো তাদের কিছু প্রশ্ন আছে, 2-3টে প্রশ্নই আছে। একটা হলো প্রসূন চন্দ, উনি জিজ্ঞেস করেছেন যে জি5-এ আপনি কৃষাণু বলে যে সিরিজটি করেছেন, বিকাশ পাজির চরিত্র, সেখানে সেখানে উনি প্রথম আপনাকে দেখেন, এবং প্রথম এমন একটা কাজ যেটা খুব অনেকের চোখে পড়ে। তো আপনার মানে সেই চরিত্রটা বা সেই সিরিজটা নিয়ে আপনার কি মতামত? আর সিরিজটি কি আপনি নিজের ক্যারিয়ারের একটি বিশেষ চরিত্র হিসেবে দেখেন এই পার্টিকুলার চরিত্রটিকে? হ্যাঁ, দেখি, আমি বিশেষ হিসেবে দেখি। আহ কৃতজ্ঞতা প্রসূনবাবুকে যে উনি এই কাজটি দেখেছেন এবং তার উল্লেখ উনি করেছেন, কেননা এটা আমার একটি কাছের চরিত্র। তার কারণ আমি মানে সেই অর্থে রিফিউজি পরিবারের সন্তান, ওপার বাংলা থেকে চলে আসা আমাদের পরিবার। ফলে আমরা ইস্ট বেঙ্গল সমর্থক, এখানে কোনো লুকোছাপার কোনো কারণ নেই। ফলে আমি প্রগাঢ় ইস্ট বেঙ্গল। ফলে কৃষাণু এবং বিকাশ হচ্ছে আমাদের ক্লাবের সম্পদ। মোহনবাগান যতই দাবি দাওয়া রাখুক, এই কৃষাণু বিকাশ আমাদের অংশ। ফলে সেই বিকাশ মাঝির ভূমিকায় আমি অভিনয় করতে পেরেছি। ফলে সেইটা আমার কাছে খুবই আনন্দের। এবং এইটা আহ, এই চরিত্রটাতে অভিনয় করতে গিয়ে মানে আহ, আমার মানে স্মৃতি খুব আলোড়িত হয়েছে। আমি বাবার সঙ্গে অনেক বেশি কথা বলেছিলাম, যে বিকাশ মাঝির খেলা বাবা দেখেছে তাই। ফলে সেটা নিয়ে আমার খুব চমৎকার একটা অভিজ্ঞতা, চমৎকার অভিজ্ঞতা। এবার
আমরা কি লাইভ কোয়েশ্চেন এবার একটু নিয়ে নেবো? 3টে লাইভ কোয়েশ্চেন আমি নোট ডাউন করেছি, নিয়ে নেবো। হ্যাঁ, বল। হ্যাঁ, তা একটা লাইভ কোয়েশ্চেন হচ্ছে, সম্রাট ব্যানার্জি লিখেছেন যে আপনার ফেভারিট ক্রিকেটার কে? বলছি, তো অর্ক তুমি কি ইস্ট বেঙ্গল সমর্থক? না, আমি আমি ইস্ট মোহনবাগান। বেঙ্গল সমর্থক। না, আমি উত্তরটা দেওয়ার সময় যেভাবে তুমি মানে আগ্রহী হয়ে এগিয়ে এলে, আমি ভাবলাম তুমি আমার হোমিওপ্যাথি বোধে আমাদের হারের, তুমি যে বিরুদ্ধের লোক বুঝতে পারি। আমার সবার প্রশ্নের উত্তর দিয়ে, আমার প্রিয় ক্রিকেটার একজন নয়, অনেক মানুষজন আমার প্রিয় প্রিয় ক্রিকেটার আছেন, কিন্তু আপাতত দুটো মুখ মনে পড়ছে। দুটো বললেই দুটো পরস্পর বিরোধী লোকের নাম বলবো, কিন্তু সৌরভ গাঙ্গুলি এবং মহেন্দ্র সিং ধোনি। আচ্ছা, এটা এই মুহূর্তে অনেক আমার বহু বহু ক্রিকেটারই আমার খুব প্রিয়। আচ্ছা। এবার অন্তরা পাল দে প্রশ্ন করেছেন যে ফেভারিট বলিউড অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস। বলিউড অ্যাক্টর ইরফান খান, অ্যাক্ট্রেস দীপিকা পাড়ুকোন আপাতত। বেশ। আর শাগ্নিক এটা বোধহয়, ভট্টাচার্য প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, আমি আর স্মৃতিতে আসছে না, অন্যান্য অনেক মুখ ভাসছে, সেই যে মুখগুলো ভাসছে আমার দেখলাম দীপিকা সবচেয়ে বেশি আকর্ষণ করছে, সবচেয়ে সুন্দরী, সেই জন্য বললাম। দীপিকার করে না যে ক্রাশ, হ্যাঁ, আচ্ছা। তো সুন্দরী দীপিকা, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, বলো। শাগ্নিক ভট্টাচার্য প্রশ্ন করেছেন যে শিল্পী হিসেবে সৎ থাকার লড়াই কিভাবে চালিয়ে যাবেন, কিভাবে চালিয়ে যান আর কি? ধরে নেওয়া হচ্ছে সৎ, এটা আমার ভালো লাগলো। আহ মাথায় ওটাটা শিল্পী হিসেবে করে তো লাভ নেই, মানুষ হিসেবেই হতে হবে। এটাকে একটা রচনাধর্মী প্রশ্ন গো, এটা কিভাবে চালিয়ে যাবেন, মানে হ্যাঁ, এক লাইন হচ্ছে যে যেভাবে পারবেন চালিয়ে যাবেন। আমি কি করে বলবো কি করে চালিয়ে যাবেন? আমি জানি না, এটা আপনার লড়াই, আমার লড়াই আমি আমি খুব লড়ছি, আর এর কোনো ছাত্র বন্ধু নেই। কিনে ঠিক আনলেন, ঠিক। নিউ বুক কিনে পড়ে নিলেন, কোরম ভাবে হবে না। তো হয় এবং না। এই সময় সৎ থাকাটা গুলিয়েও গেছে। এই সময় সৎ থাকাটা, আপনি কোথায় অসৎ সেটা নিজের কাছে মনে মনে স্বীকার করে নেওয়াটাও সৎ থাকা, এবং ঠিক সে পথে ঠিক, না হাঁটা, সেইভাবেও সৎ থাকা। অ্যাবসলিউটলি, একদম তাই। তো আমাদের সব প্রশ্ন মোটামুটি, মোটামুটি হয়। হ্যাঁ, এবার শেষ। যদি আপনি কিছু বলতে চান, আগামীকাল আর পরশু আপনার দুটো নাটক আছে, কোজাগরি এবং 22শে অগস্ট। আমাদের গ্রুপের প্রায় সব সদস্যরাই আপনার কাজ দেখেছে, আর আপনার ইন্টারভিউ অনেকের রিকোয়েস্ট, অনেকেই বলেছে যে আপনার ইন্টারভিউ রাখতে, অনেক অনেক সদস্য বলেছে। তো তাদের যদি আপনি কিছু বলতে চান। আহ আহ প্রথমত হচ্ছে যে আমার খুব আনন্দ হলো আড্ডাটা দিয়ে। যে কোনো আড্ডাই, আহ যে কোনো ভালো আড্ডায় আসলে নিজের দিকে একটা তাকানো থাকে, নিজের ভাবনাকে একটুখানি আরেকবার একটু পড়ে নেওয়া থাকে, দেখে নেওয়া থাকে। কোনো কোনো জায়গায় ধুলো পড়ে যায়, সেটা আবার একটু সরিয়ে দেখে নেওয়া যায়। হুম। তো সেই এই আড্ডাটা এইরকম একটা আড্ডা। আর আহ, উম এই আড্ডাটা আমার ভালো লেগেছে এই জন্যই যে এখানে কেবল আমার অভিনয়, আমি এই আড্ডা আমার খুব একটা ভালো লাগে না, যে আমি মনেই করি না যে আমি এমন কিছু করেছি যে আমার একটা, এইবারে আমি এইরকম হয় না। তো আমি বলছি এই যে গোটা সমাজের কথা, আমার এইখানে আমার ভাবনা এইগুলো, আমার এই আড্ডাটা আমার বেশি ভালো লাগে। এই সময়টা নিয়ে আমার কি মনে হয়, সেই সবটা মিলিয়েই অনেকগুলো কথা এই আড্ডাতে বলতে পারা গেল। আরেকটা হচ্ছে আরেকটু পারস্পরিক আড্ডা হলে ভালো হতো, আমি বেশি কথা বলেছি, তোমরা কম কথা বলেছো, সেরকম একটা যদি পরিসর হতো আরো বেশি ভালো হতো, তোমাদের মত জানতে পারলে ভালো হতো। কিন্তু আমার মানে খুবই আনন্দ হচ্ছে। এবং আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যে তোমরা যে এটা আবার দেখে রেখেছো, আমার দুটো অভিনয় আছে বললে, আর আমার মনে পড়লো এই মরেছে, কাল তো শো আছে। তো এইটা আমার মনে পড়লো, হ্যাঁ কাল আমার অভিনয় আছে বালিতে, এবং পরের দিন মধ্যমগ্রামে, পরপর দুটো অভিনয়, দুটো ভিন্ন চরিত্রে। আহ তো এই যদি আশেপাশের মানুষরা আসতে চান আসবেন, এবং পরবর্তীকালে আমি খুব মানুষজনদের বলি যে আমার থিয়েটার দেখতে এলে আমি খুব আনন্দিত হব। তোমাদের আমন্ত্রণ জানালাম যে তোমরা আমার থিয়েটার দেখো, সময় সুযোগ করে তোমাদের গ্রুপের সদস্যদের আমন্ত্রণ জানালাম যে তারা যেন আসেন, থিয়েটার দেখেন। এবং বছর শেষ হয়ে এলো, আবার সামনে আরেকটা বছর। শুরুতে এরকম মনে হয় বিবিধভাবে একটা আলাদা কিছু ঘটবে, কি ঘটবে আমরা জানি না। ভালো ঘটুক, তোমরা ভালো থাকো, আমরা সবাই ভালো থাকি। আহ আমরা একটু বিবিধ ফাঁদ গুলো বুঝে নিই,
কি কি ফাঁদটা চারপাশে আছে, সেই ফাঁদে পা না দেওয়া, উড়ে উড়ে বেড়ানো, আকাশে আকাশে থাকা, ভেসে থাকা, ভালো থাকা, সবাই মিলে বেঁচে বর্তে থাকি, এইটুকুই চাও। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে কিছুটা আমাদের সাথে আড্ডা দিলেন। আমাদের সদস্যরাও খুব খুশি, আমরাও খুব খুশি। আর আশা করি আরো খুব শিগগিরই আবার একবার এরকম আড্ডা দিতে পারবো। নিশ্চয়ই, আর আমিও খুব খুশি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক